আচ্ছা, এখানে একটা প্রেসি রয়েছে, তো আমি বলে দিচ্ছি যে প্রেসিটা কিভাবে কি লিখতে হবে, সব ডিটেলসে বলে দিচ্ছি। আর এটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের আলোচনা হয়ে যাবে যে প্রেসি কিভাবে লেখা হয়। ওকে, প্রেসি আর সামারি অলমোস্ট ইকুয়াল, সামারি একটু বড় লিখতে হয়, প্রেসিটা একটু ছোট লিখতে হয়, এই যে। আর সব একই। আচ্ছা, যাই হোক, তো ফার্স্টে আমাদের হেডিংটা কি রয়েছে, মেক আ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট 1/3 অফ ইটস লেন্থ, বলছে 1/3 লেন্থে লিখতে বলেছে। অ্যাজ ফার অ্যাজ পসিবল দ্য প্রেসি শুড বি ইন ইউর ওন ওয়ার্ডস, বলছে নিজের ভাষায় যেন হয় প্রেসিটা। ওকে, অলসো সাজেস্ট এ সুইটেবল টাইটেল ফর দ্য প্রেসিস, বলছে এই যে প্রেসিটা থাকবে তার জন্য একটা সুইটেবল টাইটেল তোমাকে দিতে হবে। ওকে, তো বোঝা গেল মোটামুটি প্রেসিটা কি 1/3 লিখতে হবে, একটা নিয়ম 1/3 হয়ে গেল। ওন ওয়ার্ডে লিখতে হবে, মানে এখানে যা রয়েছে সেম টু সেম যে আমি বসিয়ে দেবো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো তা নয়, কিন্তু এখানে নিজের ওয়ার্ড লিখতে হবে, মানে সেই ওয়ার্ডের সিনোনিম আমাকে ভেবে নিয়ে লিখতে হবে। আর কি যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে একটা টাইটেল, অবশ্যই টাইটেলটা দেওয়া দরকার। কেমন? আচ্ছা, যাই হোক, ফার্স্টে আমরা আলোচনা করি, দেখি কি বলতে চাইছে, টেক্সটে কি রয়েছে, তারপরে আমরা ভাববো যে কিভাবে লিখতে হবে। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখানে রয়েছে a man is required to be active, বলছে ফার্স্টে ম্যানের কথা বলেছে। ম্যান কি, ম্যান কি হওয়া উচিত, a man is required to be active, একজন পুরুষের হওয়া উচিত কি, অ্যাক্টিভ হওয়া উচিত, প্রগ্রেসিভ হওয়া উচিত অ্যান্ড ডিফেন্সিভ হওয়া উচিত। ওকে, ম্যান ইজ পার্মানেন্টলি দ্য ডুয়ার, দ্য ক্রিয়েটার অ্যান্ড ডিসকভার অ্যান্ড দ্য ডিফেন্ডার, বলছে ম্যানের কোয়ালিটি এখানে বলছে, ম্যানের কোয়ালিটি এখানে কিছু উল্লেখ করে দিয়েছে যে ম্যানকে কি কি হওয়া উচিত। ডুয়ার মানে হচ্ছে কর্তা, ক্রিয়েটার মানে হচ্ছে সৃষ্টিকর্তা, ডিসকভার মানে আবিষ্কারক, অ্যান্ড দ্য ডিফেন্ডার মানে হচ্ছে যে প্রতিরক্ষা করে, যে ডিফেন্ড করতে পারে। ওকে, হিজ ইন্টেলেক্ট ইজ ফর স্পেকুলেশন অ্যান্ড ইনভেনশন, বলছে তার ইন্টেলেক্ট, ইন্টেলেক্ট মানে কি বুদ্ধিমত্তা, ইন্টেলেক্ট মানে কি বুদ্ধিমত্তা। ওকে, আর এর রিলেটেড যে ব্যাপারটা রয়েছে সেটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল, আমরা এটাকে আধ্যাত্মিকতাও বলি। ওকে, যাই হোক, বলছে হিজ ইন্টেলেক্ট ইজ ফর স্পেকুলেশন, স্পেকুলেশন মানে দূরদর্শন। স্পেকুলেশন আমি বলেছিলাম যখন স্পেক দিয়ে কিছু থাকবে না, SPECT, স্পেক্ট, স্পেক্ট মানে কি দেখা, তো স্পেক দিয়ে যেগুলো থাকবে সেগুলো মানে হচ্ছে দর্শন বা দেখা। তো স্পেক দিয়ে যতগুলো ওয়ার্ড হয়, যেমন স্পেকটেটর, স্পেকটেটর মানে হচ্ছে দর্শক, হচ্ছে স্পেকটেকলস, স্পেকটেকলস মানে হচ্ছে চশমা, তাই তো। তো এখানে স্পেকুলেশন, স্পেকুলেশন হচ্ছে দূরেরটা দেখা, মানে যে আগেই দেখতে পারে যে কি হতে পারে, মানে অনুমান করা, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, ঠিক আছে, যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে স্পেকুলেশন। ওকে, অ্যান্ড ইনভেনশন, তাহলে বলছে হিজ ইন্টেলেক্টটা, তার ইন্টেলেক্টটা কি কি পারপাসে ইউজ করা হবে, ফর স্পেকুলেশন অ্যান্ড ইনভেনশন। ক্লিয়ার? আর বলছে তার এনার্জি যেটা রয়েছে, তার এনার্জি, আর বলছে তার এনার্জি, হারিয়ে ফেলেছি, হ্যাঁ এই তো রয়েছে, হিজ এনার্জি ইজ ফর অ্যাডভেঞ্চার্স, বলছে তার এনার্জিটা কিসের জন্য, অ্যাডভেঞ্চারের জন্য। ফর ওয়ার অ্যান্ড ফর কনকোয়েস্ট, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, আর কনকোয়েস্ট মানে হচ্ছে বিজেতা হওয়া, এর জন্যই তার আহ, আহ, তার এনার্জিটা দরকার। তাহলে এখানে বলেছে তার ইন্টেলেক্টে কোন পারপাসে ইউজ করা উচিত, আর তার এনার্জিটা কোন পারপাসে ইউজ করা উচিত সেটা বলে দিয়েছে। হোয়েন এভার ওয়ার ইজ জাস্ট, কনকোয়েস্ট ইজ নেসেসারি, বলছে যখনই ওয়ারটা প্রয়োজন হবে, মানে যখনই যে ক্ষেত্রে ওয়ার যেটা রয়েছে যুদ্ধ সেটা ন্যায্য বলে মনে হবে, তখন সেক্ষেত্রে কনকোয়েস্ট ইজ নেসেসারি, সেক্ষেত্রে বিজেতা হওয়া দরকারি। কারণ যুদ্ধ যেখানে ওয়ারটা একদম অবশ্যম্ভাবী ব্যাপার, আমাকে যুদ্ধে মানে যেটা মানে যুদ্ধ করাটা ন্যায্য, তো সেই ক্ষেত্রে এই যুদ্ধে জেতাটা আমার কাছে একদম মানে দরকারি, দরকার, নেসেসারি। ঠিক আছে, এখানে সেটাই বলতে চাইছে। এবার পরের অংশে ফিমেলের কথা বলেছে। ওকে, তো এখানে কেউ একটু অফেন্ড হয়ে যাবেন না, কারণ এখানে ফিমেলদের ওইভাবে কিন্তু কিছু বলতে চাইনি, কোনো নেগেটিভ পারপাসে ইউজ করতে চাইনি, এটা জাস্ট জেনারেলি যেটা হয়ে আছে সেটাই বলতে চাইছে। ঠিক আছে, আর এখানে আমরা অথর যেটা বলতে চাইছে সেটাকে নিয়েই ধরবো, কারণ প্রেসি মানে হচ্ছে যে লেখাটা রয়েছে সেটাকে শর্টে করে সেটাকে নিজের ভাষায় লেখা, এটা নয় যে নিজের বক্তব্য দেওয়া, নিজের থিঙ্কিংটাকে এখানে ইনক্লুড করা। ওকে, তো প্রেসি লেখার সময় এই জিনিসটা যেন মাথায় থাকে যে আমি নিজের কোনো বক্তব্য এখানে দিতে পারবো না, এখানে লেখক যেটা বলতে চাইছে আমি সেটাকেই পজিটিভ ধরে এগোতে হবে। আমি যদি লেখকের দ্বিমত প্রকাশ করি, এবার সেটা যদি আমি লিখি তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, কেন হচ্ছে বাট দ্য উমেন্স পাওয়ার ইজ ফর রুল নট ফর ব্যাটেল, এখানে বলছে বাট দ্য উমেন্স পাওয়ার ইজ ফর রুল নট ফর ব্যাটেল, বলছে যুদ্ধের জন্য, ব্যাটেলের জন্য ওমেনরা তৈরি নয়, কিন্তু মানে ব্যাটেলের জন্য যে তাদের ওমেনরা নয়, কিন্তু তাদের পাওয়ারটা ব্যাটেলের জন্য নয়, তাদের পাওয়ারটা কিসের জন্য, রুলের জন্য। কোথায় রুল করবে সে, সে কি বাইরে বা বিদেশে অন্য কোথাও গিয়ে রুল করবে নাকি দেশে রুল করবে, সেটা বলেনি, কিন্তু সে কোথায় রুল করবে, তার ঘরে। ওকে, সে বিজেতাকে রুল করবে, মানে তার আহ, তার পজিশন সেই যে কনকারার মানে যে যুদ্ধ করে আসবে তার উপরে তার পজিশন, তাই তো, এখানে সেটাই বলতে চাইছে। হার ইন্টেলেক্ট ইজ ফর ইজ নট ফর ইনভেনশন আর ক্রিয়েশন, বলছে মেলদের মতো ফিমেলদের মানে উমেনদের, মেনদের মতো ওমেনদের ইন্টেলেক্টটা ওই পারপাস ইউজ করা হবে না ইনভেনশন আর ক্রিয়েশনের অর্থে, বাট ফর সুইট অর্ডারিং, এক সেকেন্ড, বাট ফর সুইট অর্ডারিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড বিল্ডিং হোম, কিন্তু তাদের এনার্জিটা আর তাদের ইন্টেলেক্টটা কোন পারপাসে ইউজ করা হবে, সুইট অর্ডারিং অ্যারেঞ্জমেন্ট, মানে
সাজানো গোছানো যেটাকে বলা হয়, খুব সুন্দর করে সব কিছুকে সাজানো। শুধুমাত্র যে যে কোনো মহিলা হয়, সে যে শুধুমাত্র যে ঘর সাজায় তা নয়, সে তার পরিবারটাকে সাজায়, তাই তো? তো এখানে সেটাই বলতে চাইছে। বিল্ডিং হোম তো রয়েছেই, তার সাথে সাথে কি অর্ডারিং অ্যারেঞ্জমেন্ট, মানে যে কোনো টাইপের। আচ্ছা, যাই হোক, এবার ওম্যানদের সম্পর্কে কিছু বলেছে। আচ্ছা, ওমেন সিজ দ্য কোয়ালিটিস অফ থিংস, বলছে ওমেনরা কি করে, সিজ দ্য কোয়ালিটিস অফ থিংস, ওকে, দেয়ার ক্লেমস অ্যান্ড দেয়ার প্লেসেস। তো ওমেনরা চায় না যে বাইরে গিয়ে তারা রুল করবে, রেগুলেট করবে, এরকম তার কিছু চায় না। তাদের ডিমান্ড ওরকম, ওরকম নয়। তাদের ডিমান্ডটা কি রয়েছে, কোয়ালিটিস অফ থিংস। কোয়ালিটিস অফ থিংস মানে যে তারা জিনিসটা পাবে, সেই জিনিসের কোয়ালিটিটা যেন ঠিকঠাক হয়। দেয়ার ক্লেমস, তারা যে দাবিগুলো করবে সেগুলো যেন ঠিকঠাক মতো পায়। দেয়ার প্লেসেস, আর তাদের জায়গা যেন ঠিকঠাক থাকে। ওকে, তারা যেখানে বসবাস করবে বা তাদের যে যে জায়গা রয়েছে সেগুলো যেন ঠিকঠাক থাকে। তো তাদের মানে চাহিদাগুলো খুবই সামান্য, নগণ্য। ওকে, আচ্ছা, যাই হোক, হার গ্রেট ফাংশন ইজ অ্যারেঞ্জিং থিংস ইন পারফেক্ট অর্ডার। তো এটা তো অলরেডি উল্লেখ করা রয়েছে যে হার গ্রেট ফাংশন ইজ অ্যারেঞ্জিং দ্য থিংস ইন পারফেক্ট অর্ডার। নেক্সট বলেছে কি, শি এন্টার্স ইন্টু দ্য, এন্টার্সের পর ইন্টার হয় না, ভুল রয়েছে। যাই হোক, শি এন্টার্স নো কনফ্লিক্ট ডাইরেক্টলি বাট ইনফলেবলি অ্যাডজাস্টেস দ্য ক্রাউন অফ কন্টেস্ট। এটা খুব দারুণ লাইন বলেছে। বলছে শি এন্টার্স নো কনফ্লিক্ট, সে কোনো বিদ্রোহের মধ্যে যায় না ডাইরেক্টলি, বাট ইনফলেবলি অ্যাডজাস্ট দ্য ক্রাউন অফ কন্টেস্ট। দ্য ক্রাউন অফ কন্টেস্ট মানে সে কন্টেস্টে যদি কোনো ক্রাউন থাকে, মানে যে অ্যাকচুয়ালি যে যুদ্ধ করে আসে সে তো রাজা হয়, রাজাকে দেখাশোনা কে করবে, মানে রাজার উপরে যে রয়েছে সেই ওয়াইফ, এখানে সেটাই বলতে চাইছে। বোঝা গেল? মানে সে ডাইরেক্টলি কিন্তু কনফ্লিক্টে যায় না, কিন্তু সে এরকম ভাবে কি করে, অ্যাডজাজেস। অ্যাডজাজেস মানে কি, জাজ করা, স্থির করা কোনো কিছুকে। দ্য ক্রাউন অফ দ্য কন্টেস্ট, অফ কন্টেস্ট। ওকে, আচ্ছা, যাই হোক, এটা একটু লিটারারি ওয়েতে লিখেছে, তাই একটু বানে বোঝাটা ইজিলি মানে একটু দুষ্কর। যাই হোক, বলছে বাই হার অফিস অ্যান্ড প্লেস শি ইজ প্রোটেক্টেড ফ্রম অল ডেঞ্জার অ্যান্ড টেম্পটেশন। বলছে বাই হার অফিস অ্যান্ড প্লেস। ওকে, এখানে হার বলেছে, ফিমেলের কথা বলা হয়েছে, ওমেনের কথা বলা হয়েছে, তারপর চেনা কেন। আচ্ছা, বাই হার অফিস অ্যান্ড প্লেস শি ইজ প্রোটেক্টেড ফ্রম অল ডেঞ্জার অ্যান্ড টেম্পটেশন। বলছে সে যেখানে, তার কর্মক্ষেত্রে বলেছে, তার কর্মক্ষেত্রে শি ইজ প্রোটেক্টেড ফ্রম অল ডেঞ্জার, সে যে কোনো ডেঞ্জার থেকে মুক্ত, অ্যান্ড টেম্পটেশন, প্রলোভন থেকে। Okay, she has the power, she has the ability to control herself from any kind of temptation. Okay, and she is also protected from any danger. Okay, আর এই ডেঞ্জারের থেকে প্রোটেকশনটা কে দিচ্ছে? অফকোর্স তার হাজবেন্ড। তো সেটাই বলছে, দ্য ম্যান উইথ হিজ রাফ ওয়ার্ক ইন ওপেন ওয়ার্ল্ড মাস্ট এনকাউন্টার অল পেরিলস অ্যান্ড ট্রায়ালস। ওকে, এখানে দারুণ কথা বলেছে। বলছে ম্যান, ম্যান কি হয়, ম্যান উইথ হিজ রাফ ওয়ার্ক, মানে সে তার রাফ ওয়ার্কে, মানে অমসৃণ, রাফ মানে তো অমসৃণ, এখানে অমসৃণ না, সে হচ্ছে কঠোর কাজের মাধ্যমে, ইন ওপেন ওয়ার্ল্ড মাস্ট এনকাউন্টার মানে হচ্ছে ফেস করা, এক্ষেত্রে হবে ফেস করা অথবা সমাধান করা। অল পেরিলস, পেরিলস মানে হচ্ছে কি, বিপদ, বিপদকে মুক্ত করতে হবে, মুক্ত করে। আর কি করে, ট্রায়ালস, ট্রায়ালস মানে কি, পরীক্ষা, সে পরীক্ষা সে পাশ করে। এনকাউন্টার মানে কোনো কিছু মানে এনকাউন্টার করা, এনকাউন্টার মানে যে শুধু গুলি করে মেরে দেওয়া তা নয়, কিন্তু কোনো সমস্যার সমাধান করে, সেটা হচ্ছে এনকাউন্টার। ওকে, তো সেটাই বলেছে, সে কোনো ঝুঁকি থেকেও মুক্ত করতে পারে, অথবা সে যে কোনো এক্সামে পাশ হতে পারে। ঠিক আছে, সিচুয়েশন যাই হোক না কেন, সে সব কিছুর জন্য প্রস্তুত। আচ্ছা, পরেরটা কি বলেছে, অফেন হি ইজ wounded অ্যান্ড সাবডিউড। বলছে অফেন সে কি হয়, এখানে হি বলেছে, পুরুষের মেলের কথা বলেছে। হি ইজ wounded মানে সে কি, আঘাতপ্রাপ্ত। অ্যান্ড সাবডিউড, সাবডিউড মানে হচ্ছে কি, দমিত, কারো দ্বারা দমিত হয়েছে। অফেন মিসলেড, হয়তো তাকে ভুল পথে চালনা করা হয়েছে, বাই সামওয়ান। অ্যান্ড অলওয়েজ হার্ডেন্ড, আর তাকে সবসময় কি, কঠোর পরিশ্রম করতে হয় এমন। বাট হি গার্ডস দ্য ওম্যান ফ্রম অল দিস উইদিন হিজ হাউস রুলড বাই হার। বলছে কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সে কি করে, গার্ড করে, কাকে গার্ড করে, দ্য ওম্যান, তার ওম্যানকে গার্ড করে। ফ্রম অল দিস মানে এই সব নেগেটিভ কোনো কিছু তার মধ্যে আসছে ঠিক আছে, কিন্তু সে তার ওম্যান, সে চায় না যে তার ওম্যানের মধ্যে তার কোনো এফেক্টটা পড়ুক, সেগুলো থেকে সে তাকে প্রোটেক্ট করে। বোঝা গেল? উইদিন হিজ হাউস রুলড বাই হার, এখানে রুলড বাই হার বলতে কি বলতে চাইছে, তার ফ্যামিলির কথা বলা হয়েছে, মানে তার ঘরের কথা বলা হয়েছে, যেখানে তার ওমেন বা তার ওয়াইফ রুল করে। বোঝা গেল? সো দ্যাট নো ডেঞ্জার, নো টেম্পটেশন, নো কজ অফ এরর অর অফেন্সিভ এন্টার্স। বলছে কিসের জন্য করে, যাতে করে, সো দ্যাট মানে যাতে করে, এটা আমরা রাইটিংয়ে ইউজ করতে পারি, সো দ্যাট নো ডেঞ্জার মানে কোনো রকমের ডেঞ্জার, কোনো রকমের টেম্পটেশনের প্রলোভন, নো কজ অফ এরর মানে কোনো রকমের ভুল ভ্রান্তি, কোনো কাজ, অফেন্স অথবা কোনো অফেন্স যেন এন্টার করতে না পারে। ওকে, তাহলে দুজনেরই সমান গুরুত্ব রয়েছে এক্ষেত্রে। বলছে দিস ইজ দ্য ট্রু নেচার অফ এ হোম। বলছে এটাই হচ্ছে যে কোনো হোমের একটা ট্রু নেচার, এরকমই হোম হওয়া উচিত না, যে হাজবেন্ড আর ওয়াইফ
মিলে একটা পরিবার পরিবার হয় তো, তো এই পরিবারের তাদের ক্যারেক্টারগুলো বা তাদের বৈশিষ্ট্যগুলো এরকমই হওয়া উচিত, তাই তো। ইট ইজ দ্য প্লেস অফ পিস, বলছে এই যে হোম, এই যে হোমের কথা বলছি, এটাই হচ্ছে এমন একটা প্লেস যেখানে চরম শান্তি পাওয়া যায়। ওকে, প্লেস অফ পিস। সারাদিন পরিশ্রান্ত, ক্লান্ত, চিন্তিত অবস্থায় ঘরে ফেরার পর মানে ঘরটাকে তার কাছে একদম শান্তির জায়গা বলে মনে হয়, যে কোনো পুরুষের ক্ষেত্রেই। ওকে, ইট ইজ দ্য প্লেস অফ পিস, দ্য শেল্টার। আচ্ছা যাই হোক, আচ্ছা বলছে দ্য শেল্টার নট অনলি ফ্রম অল ইনজুরিজ বাট ফ্রম অল টেরর্স, ডাউটস অ্যান্ড ডিভিশন। বলছে এটা শুধুমাত্র যে ইনজুরি থেকে দেবে, প্রোটেকশন দেবে তা নয় কিন্তু। শেল্টার মানে কি, যেটা আমাকে কোনো ইনজুরি থেকে প্রোটেকশন দেয়, তাই তো, যেখানে আমার আশ্রয় নেই, এটা যে শুধুমাত্র আশ্রয়স্থান ঘরটা তা নয় কিন্তু, কিন্তু এটা আমাদের প্রোটেকশন দেবে সব জায়গা থেকে। কোথা থেকে? ফ্রম টেরর থেকে, ফর ডাউট, কোনো রকমের সন্দেহ, ডাউট, চিন্তা, ঠিক আছে, দোমনা, এগুলোর থেকে দেবে, অথবা কোনো ডিভিশন থেকে। ডিভিশনস, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ডিভিশন, ভাগ বা বিভাগ থেকে আমাদের থেকে, মানে আমাদের ওগুলোর থেকে দূরে রাখবে। ওকে, আচ্ছা যাই হোক, ইন সো ফার অ্যাজ ইট ইজ নট, হ্যাঁ, ইন সো ফার অ্যাজ ইট ইজ নট দিস, ইট ইজ নট হোম। বলছে যদি এখনো পর্যন্ত এরকম ব্যাপারটা না হয়, হোমের যদি এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি না পাওয়া যায় হোমের মধ্যে, এতগুলো যে উল্লেখ করলো হাজব্যান্ড আর ওয়াইফের কথা বা ম্যান আর ওমেনের কথা, তো এই জিনিসপত্রগুলো যদি না থাকে, সো ফার অ্যাজ ইট ইজ নট দিস, ইট ইজ নট হোম, তাহলে এই ঘর, এই যে পার্টিকুলার যে জায়গাটা রয়েছে, এটাকে আমরা কি বলতে পারবো না? হোম বলতে পারবো না। হোমের ডেফিনেশনের মধ্যে এটা আসে না। Okay, so far as the anxieties of the outer life penetrate into it, and the unknown, unloved, hostile society of the outer world is allowed by either husband or wife to cross the threshold. দারুণ লাইন বলেছে, তো লাইনটাকে আমাদের আরেকবার দেখতে হবে। বলছে তাহলে তো আমরা বুঝলাম যে এই জিনিসপত্রগুলো যদি না হয়, উপরে যে বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছে, তাহলে আমাদের এটা আর হোম থাকবে না, এটাকে আর হোম বলতে পারবো না। আর তাহলেই কি হবে? অ্যাংজাইটিস এর মধ্যে প্রবেশ করবে, কোথাকার? আউটার লাইফের, তাই তো। আর সেটা কিভাবে প্রবেশ করবে? সেটাই বলছে পেনিট্রেট, মানে প্রবেশ করা হচ্ছে, এখানে বলেছে পেনিট্রেট মানে ভেদ করবে। ইনটু ইট অ্যান্ড দ্য আননোন, মানে অজানা, আনলাভড, হস্টাইল সোসাইটি। বোঝা গেল যে সোসাইটির ডেফিনেশন কি দিয়েছে, যে আননোন, আনলাভড, হস্টাইল। হস্টাইল মানে শত্রু, শত্রুভাবাপন্ন বা শত্রুতা। ওকে, হস্টাইল মানে শত্রু। সোসাইটি অফ দ্য আউটার ওয়ার্ল্ড ইজ অ্যালাউড বাই আইদার হাজব্যান্ড অর ওয়াইফ টু ক্রস দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে হচ্ছে কি? সীমা। টু সিজ টু বি হোম। তারপরে বলেছে যে তাহলে কি এই জিনিসপত্রগুলো কি হবে? সোসাইটির থেকে হয় হাজব্যান্ড অথবা ওয়াইফের মধ্যে প্রবেশ করবে। ওকে, আর বলেছে কি ইট সিজেস টু বি হোম। আর তখন যখনই এই নেগেটিভ জিনিসপত্রগুলো আইদার হাজব্যান্ড অর ওয়াইফ অথবা দুজনের মধ্যেই যদি প্রবেশ করে ফ্রম আউটার ওয়ার্ল্ড, তাহলে এটা আর ঘরটা আর ঘর থাকবে না। ইট সিজেস টু বি হোম বলছে, এটা আর ঘর থাকবে না। সিজ মানে হচ্ছে কমে যাওয়া। ওকে, তো এটা আর ঘর থাকবে না। ইট ইজ দেন অনলি এ পার্ট অফ দ্য আউটার ওয়ার্ল্ড। আর তখন এটা শুধুমাত্র একটা আউটার ওয়ার্ল্ডেরই একটা পার্ট। ওকে, ঘর আর থাকলো না। হুইচ ইউ হ্যাভ রুফড ওভার, বলছে যেখানে, ঠিক আছে, যেখানে তুমি তো ছাদ তো লাগিয়ে দিয়েছো, অ্যান্ড লাইটেড ফায়ার ইন, আর লাইটও জ্বালিয়ে দিয়েছো, আগুনও জ্বালিয়েছো, সে ঘরে ফায়ার জ্বালায় না, তো সেটাই বলছে যে সবই রয়েছে, কিন্তু সেটা একটা শুধুমাত্র যে চার দেওয়ালই থাকবে, সেটা আর ঘর আর ঘর থাকবে না। বোঝা গেল এখানে এই লাইনগুলোর মানে এটাই বলতে চাইলো। তো এটা আমাদের মোটামুটি ওভারঅল পড়া হয়ে গেল, তো বুঝতে পারলাম যে কি বলতে চাইছে। ওকে, কিছু কিছু দুর্বোধ্য ওয়ার্ডও ছিল, তো আমরা সেগুলো আলোচনা করলাম। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো সেন্টেন্স যদি কোনো ওয়ার্ডের মানে বুঝতে না পারেন, কোনো অসুবিধা নেই, বাকি সেন্টেন্স মানে সেন্টেন্সের বাকি ওয়ার্ডগুলো পড়ে যান। ওকে, পড়ে তাহলে ওভারঅল একটা নিজের মতো করে মানে করুন। ওকে, আচ্ছা দেখুন এবার কিছু কি রয়েছে, এবার আমরা পেসির বলবো যে কীভাবে লিখতে হবে। ফার্স্ট হচ্ছে একটা পেন্সিল রাখবেন, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবেন যে কীভাবে কোন কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট বা কোন কোন সেন্টেন্সগুলো আমার এই পেসিটা লেখার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন কী কী রয়েছে, আমরা এগুলো দিয়ে পরবর্তীতে একটা পেসি তৈরি করবো। আচ্ছা, এখানে বলেছে এসেনশিয়াল পয়েন্টস, তো আমরা যে পেসিটা পড়লাম তার পয়েন্টগুলো কী কী ছিল, এসেনশিয়াল পয়েন্টগুলো কী কী ছিল সেটাই আলোচনা করবো। ওকে, এখানে ফার্স্টে বলেছে দ্য ম্যান ইজ অ্যান অ্যাক্টিভ এজেন্ট অফ দ্য আউটার ওয়ার্ল্ড, দ্য ক্রিয়েটর, দ্য ইনভেন্টর, দ্য ফাইটার অ্যান্ড অ্যাডভেঞ্চারার। তো এখানে বলেছে ম্যান সম্পর্কে বলে দিয়েছে, এখানে বোঝার কোনো অসুবিধা নেই। ক্রিয়েটর বলেছে, ইনভেন্টর বলেছে, ফাইটার, অ্যাডভেঞ্চারার বলেছে। ওকে, আচ্ছা বলেছে ওমেন্স রোল ইজ টু রুল, বলছে ওমেনের যে রোলটা রয়েছে, রোল মানে হচ্ছে কি তার ভূমিকা, সেটা হচ্ছে কি রুল করা। অ্যান্ড ফর অ্যারেঞ্জিং দ্য থিংস ইন সুইট অর্ডার, আর সে হচ্ছে কোনো জিনিসকে সুইট অর্ডার, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কি সুইট অর্ডার সাজানো। ওকে, শি ইজ দ্য জাজ নট দ্য কন্টেস্ট্যান্ট, বলছে সে জাজ, একদম
প্রকৃত জাজ, কিন্তু কন্টেস্ট্যান্ট নয়, প্রতিযোগিনী অথবা প্রতিযোগী নয়, কিন্তু সে সে শুধুমাত্র একজন জাজ। ওকে, মানে এই কন্টেস্ট্যান্টের থেকে অনেক উপরে তার স্থান। আচ্ছা, যাই হোক, man faces all the worldly hardships and protects the woman from such hazards within his house। বলছে man faces all the worldly hardships, হার্ডশিপ মানে কি, মানে কষ্ট, দুঃখ, কষ্ট, সেগুলো কারা ফেস করে? ম্যানের কথা বলছি, যে ম্যানরা ম্যাক্সিমামটা ফেস করে। ওয়ার্ল্ডলি বলেছে পার্থিব যেটা রয়েছে, অ্যান্ড প্রোটেক্টস, আর রক্ষা করে দ্য ওমেন, আর তার ওমেনদেরকে রক্ষা করে ফ্রম সাচ হ্যাজার্ডস, আর এই টাইপের হ্যাজার্ডস মানে ঝড়ঝাড়, কী বলবো, দুঃখ দুর্দশা থেকে বা পরিস্থিতি থেকে তাদেরকে রক্ষা করে উইদিন হিজ হাউস। ওকে, আচ্ছা, হোম ইজ দ্য প্লেস, এবার হোমের কথা বলেছে। হোম ইজ দ্য প্লেস অফ পিস, বলছে হোমে একটা জায়গা যেখানে কি হয়, মানুষ পিস পায়, আর কি অ্যাট দ্য সেম টাইম শেল্টারও পায়। ইফ হোম ইজ নট আ প্লেস অফ শেল্টার, ইট ইজ নো হোম। আচ্ছা, ইফ হোম ইজ নট আ প্লেস অফ শেল্টার, ইট ইজ নো হোম। তো এখানে আমি একটু ডিসএগ্রি করি, কারণ সে যে হোম, সেখানে যে শেল্টার থাকতে হবে তা নয় কিন্তু। ওকে, যদি এখানে ওই সেন্সে বলতে চাইনি, কারণ হোম কিন্তু খোলা আকাশের নিচে হতে পারে, চার দেওয়ালের মধ্যে যে হতে হবে তা নয়। ওকে, তাহলে এটাকে আমি এইভাবে বলবো, ইফ হোম ইজ নট আ প্লেস অফ পিস, শেল্টারের বদলে পিস ইউজ করবো, ইট ইজ নট হোম, ইট ইজ নো হোম বা নট হোম, যাই হোক, বোঝা গেল? যেখানে পিস থাকবে না সেটাকে আর হোম বলবোই না আমরা। ওকে, আচ্ছা, যাই হোক, the odious and hostilities of the outer world must not be allowed to be penetrated in the home by either spouse। বলেছে the worries and hostilities, worries মানে কি, দুঃখ দুর্দশা চিন্তা। ওকে, hostilities মানে হচ্ছে শত্রুতা, of the outer world, বাইরের জগতের। তাহলে বাইরের জগতের যদি কোনো hostility থাকে, কোনো শত্রুতা, কোনো চিন্তা, must not be allowed to be penetrated, বলছে সেই জিনিসগুলোকে অ্যালাউ করা যাবে না। কোন কাজে অ্যালাউ করা যাবে না? টু বি পেনেট্রেটেড মানে ভেদ করতে, ইন দ্য হোম, তারা যেন এই যে আউটার ওয়ার্ল্ডে যত ঝামেলা ঝামেলা রয়েছে সেগুলো যেন ঘরে প্রবেশ করতে না পারে। ওকে, সেটাই এখানে বলতে চাইছে, বাই দ্য আইদার স্পাউস মানে হয় হাজব্যান্ড অথবা ওয়াইফের দ্বারা। ক্লিয়ার? তো এটা এই হচ্ছে আমরা ওখান থেকে মেইন পয়েন্টগুলো নিলাম। এবার এটাকে গুছিয়ে গাছিয়ে লিখে আমরা কি করব, প্রেসি লিখবো। ওকে, দেখা যাক প্রেসির অ্যান্সারটা কি হয়। এখানে রাফ স্কেচ রয়েছে ওই একই জিনিস। এবারে এটা হচ্ছে ফাইনাল প্রেসি। তো ফাইনাল প্রেসিটা দেখুন কি রয়েছে এখানে। ফার্স্টে দেখুন সুইটেবল টাইটেল দিতে বলেছে, সেটা দিয়েছে। ওকে, ওখানে 170টার মতো ওয়ার্ড ছিল, সেখানে কি করেছে, 1/3 করার চেষ্টা করেছে। আচ্ছা, বেশি হয়ে গেছে, যাই হোক, 60টার মতো, 55 থেকে 60টা হওয়া উচিত ছিল, তো এখানে 73টা করে দিয়েছে। আপনারা একটু কম করে দেবেন। যাই হোক, দেখে নিন, বলছে ম্যান, ওম্যান অ্যান্ড দেয়ার হোম। তো এখানে মেইন আলোচনার বিষয়বস্তু তো সেটাই ছিল, ম্যান ছিল, ওম্যান ছিল অ্যান্ড দেয়ার হোম ছিল। ওকে, ম্যান, এটা টাইটেলটা যে এটা আপনাদের এখানে যেটা রয়েছে সেরকমই হবে তা না, এটা নিজে আপনাদের যেটা মনে হয় সেটাও কিন্তু হতে পারে। ওকে, তো এখানে দেখুন, এটা কিন্তু ওই প্রেসির এক্স্যাক্ট অ্যান্সার নয়, এটা একটা ডেমো বলতে গেলেন, বা এটা একটা মডেল। ওকে, সব দেখুন, প্রত্যেক মানুষ ভিন্ন, তাদের চিন্তাভাবনা তো ভিন্ন হবেই, তো সব প্রেসি তো আর এক হবে না, কিন্তু তার বিষয়বস্তু মোটামুটি একই হওয়া উচিত। ওকে, তো আমি আশা করবো যে আপনার ব্যাপারটা আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছেন হয়তো। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা বলতে আইসিডিএস, আর তোমরা বলতে আমাদের টার্গেট পয়েন্ট, নর্মাল গ্রুপ। আচ্ছা, যাই হোক, এখানে বলেছে দেখো, ম্যান অ্যাক্টস ইন আউটার ওয়ার্ল্ড, বলছে মানুষটা আউটার ওয়ার্ল্ড হিসেবে, মানে মানুষ বলতে এখানে পুরুষ, ম্যান অ্যাক্টস ইন আউটার ওয়ার্ল্ড while women's role is confined to the home, to the home এরকম না। আচ্ছা, টু দ্য হোম, এখানে যেহেতু হোমের আগে টু হয় না, তাই ইউজ করেছে টু দ্য হোম। এখানে বলছে ম্যানের কাজ হচ্ছে আউটার ওয়ার্ল্ডের কাজকর্ম করা, আর ওমেনদের কাজ হচ্ছে কি, আউটার ওয়ার্ল্ড হচ্ছে ম্যানদের, আর ওমেনদের হচ্ছে কি এক্সটার্নাল মানে ইন্টারনাল কাজগুলো। ওকে, হোমের ইন্টারনাল কাজগুলো সেগুলোর কথাই বলেছে। man faces all kinds of challenges and hardships outside, while woman is particular in arranging the things properly। আচ্ছা, এখানে বলেছে ম্যান ফেসেস অল কাইন্ডস অফ চ্যালেঞ্জেস, বলছে পুরুষরা অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে, অ্যান্ড হার্ডশিপও ফেস করে আউটসাইড, আর মানে আউটসাইড ওয়ার্ল্ডের, হোয়াইল ওমেন ইজ পার্টিকুলার ইন অ্যারেঞ্জিং দ্য থিংস প্রপারলি। একই জিনিস বারবার বলেছে, যদিও এটা বারবার করে বলা উচিত না, যে তাদের অ্যারেঞ্জ করে যাচ্ছে, যে পার্টিকুলার অ্যারেঞ্জিং ইন থিংস প্রপারলি, যে সব জিনিসপত্রগুলো প্রপারলি যে অ্যারেঞ্জ প্রপার পজিশনে যেন থাকে, মানে সব কিছু যেন অর্ডারে থাকে, সেই মানে সেটাই যেন তাদের কাজ, সেটাই এখানে সেটাই বলতে চাইছে, তাই তো? এটা নিজেদের মতো করে আপনারা একটু সুন্দর করে গুছিয়ে লিখবেন। ম্যান প্রোটেক্টস দ্য ওমেন ফ্রম দ্য ওয়ার্ল্ডলি হ্যাজার্ডস উইদিন দ্য হাউস, হচ্ছে
ম্যান প্রোটেক্ট করে কাদেরকে, ওমেনদেরকে, তাই তো। ফ্রম দ্য ওয়ার্ল্ডলি হ্যাজার্ডস উইদিন দ্য হাউস আর রিয়েল হোম ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ওয়ারিস অফ দ্য আউটার ওয়ার্ল্ড। দেখুন ওখানে যে যতগুলো ইন্ট্রিকেটেড বা কমপ্লিকেটেড যে ওয়ার্ডগুলো ছিল এখানে সব এলিমিনেট করে দিয়েছে, এখানে শুধু সিম্পল ভাষায় যে কথাগুলো না বলার নয় শুধুমাত্র সেগুলোই বলেছে। তো এটা এক্স্যাক্টলি এইভাবেই লেখা উচিত। ওকে, আচ্ছা এখানে দেখুন কি রয়েছে, রিয়েল হোম ইজ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ওয়ারিস অফ দ্য আউটার ওয়ার্ল্ড। বলছে রিয়েল যেখানে রিয়েল হোমটা হয় সেটা কি অল কাইন্ডস অফ ওরিস, অথবা মানে ওরিস থেকে সেটা মুক্ত হয়। কোথাকার ওরিস, সেটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের। ওকে, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাস্ট স্ট্রাইভ, স্ট্রাইভ মানে হচ্ছে ট্রাই। তাহলে কি রয়েছে, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মাস্ট স্ট্রাইভ টু কিপ দ্য হোম আউট অফ দ্য রিচ অফ আউটার হ্যাজার্ড। বলছে হাজব্যান্ড অথবা ওয়াইফ দুজনেরই উচিত কি করা, ট্রাই করা টু কিপ দ্য হোম আউট অফ দ্য রিচ অফ আউটার হ্যাজার্ডস, মানে বাইরের যত রকমের হ্যাজার্ড রয়েছে সেখান থেকে নিজের ঘরকে মুক্ত করা, সেখানে যেন বাইরের হ্যাজার্ড যেন ঘরে না প্রবেশ করতে পারে। এখানে সেটাই বলতে চাইছে। তাহলে একটা ঘরকে আমরা ঘর বলতে পারবো, বাড়িকে বাড়ি বলতে পারবো। চার দেওয়ালের মধ্যে থাকা ওটাকে বাড়ি বলা হয় না। ওকে, তো এটাই ছিল আমাদের বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছো বা বুঝতে পেরেছেন। তো চেষ্টা করবে সবসময় সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার, আর টাইটেলটা যেন একদম লজিক্যাল হয়। দ্যাট সাউন্ডস ওয়াটার, ঠিক আছে, বলে না দ্যাট হোল্ডস ওয়াটার, মানে যেন লজিক্যাল হয়, শুনতে যেন ভালো লাগে, আর সব যেন ঠিকঠাকই থাকে। তো এরকম যেন টাইটেলটা হয়। আর চেষ্টা করবেন ওখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, ধরুন আপনি কোনো কিছু আন্ডারলাইন করেছেন, ওকে, তো আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কিন্তু এখানে হুবহু লিখে দেবেন না, অথবা লিখে দেবে না। তাহলে কি করবে, তোমাকে ওই ওয়ার্ডের সিনোনিম ইউজ করতে হবে। ওকে, সিনোনিম ইউজ করতে হবে, আর ওই সেন্টেন্সটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যভাবে লিখতে হবে। আর আন্ডারলাইন করবো যখন 3-4টে সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স লেখা যায়, এরকম আন্ডারলাইন করবো। মানে প্রথম 3 থেকে 4টে সেন্টেন্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা সেটাকে আন্ডারলাইন করবো। এবার সেটার মধ্যে ওই যে 3-4টে লাইন রয়েছে তার সব কিছু ইনক্লুড করার চেষ্টা করবো। বোঝা গেল? তো এইভাবেই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, অল দ্য বেস্ট।